নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 30শে নভেম্বর শনিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে কলকাতার একটা বেসরকারি হাসপাতালের বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে ফিরহাদ হাকিম বলেছেন, অসুস্থ হলে সুস্থ করব না, চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্মই তো তাকে সুস্থ করা। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, বাংলাদেশ নিয়ে বিজেপির হিন্দু মিছিলের পর ওয়াকফ নিয়ে মুসলিমদের সমাবেশ তৃণমূলের, বিজেপি সমর্থক মিডিয়াগুলোর কথায় এটা নাকি স্পষ্ট মেরুকরণ। তিস্তায় পড়ে গেল যাত্রীবাহী বাস, গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি, মৃতের সংখ্যা কমপক্ষে 4। শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটা বাস গ্যাংটক যাচ্ছিল। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানায় রংপুর কাছে আচমকাই বাসটা খাদে পড়ে যায়। দ্রুত বড় ঘোষণার পথে একনাথ শিন্ডে, মহারাষ্ট্রের মহানাটকে চাপ বাড়ছে বিজেপির উপর। কোনোভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব পেয়ে সন্তুষ্ট হবেন না শিন্ডে, জানিয়ে দিয়েছেন একনাথ শিন্ডের ঘনিষ্ঠ নেতা। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের পরিণতি বেআব্রু হয়ে গিয়েছে সরকারেরই দেওয়া পরিসংখ্যানে। মোদি জমানায় আর্থিক দৈন্য প্রকাশ্যে, বৃদ্ধির হার 2 বছরের সর্বনিম্ন। ভারতের নাক গলানো অনুচিত, বাংলাদেশে নিরাপদ সংখ্যালঘুরা, দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সংবাদ সচিবের। আমেরিকা যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান, সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই কথা জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইসরাইল সোমার বলেছেন, ইসরায়েল এখনও হিজবুল্লাহর হুমকি প্রতিহত করতে পারেনি, হিজবুল্লাহর বিরুদ্ধে জয় অনেক দূরে। জার্মানির বার্লিনে ইহুদি বিদ্বেষের ঘটনায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। জার্মানির সরকারি সংস্থা ডিপার্টমেন্ট ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সংক্ষেপে রিয়াস, এই তথ্য প্রকাশ করেছে। লন্ডন থেকে বাংলাদেশে ফিরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির দায়িত্ব নিতে পারেন বলে জোর আলোচনা শুরু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের সাথে দেখা করতে ব্রিটেন রওনা হওয়ার পরেই এই আলোচনা জোরদার হয়। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। কলকাতার একটা বেসরকারি হাসপাতালের বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে ফিরহাদ হাকিম বলেছেন, অসুস্থ হলে সুস্থ করব না, চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্মই তো অসুস্থকে সুস্থ করা। ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একটা বেসরকারি হাসপাতাল। তবে এই সিদ্ধান্তের সমর্থন কিন্তু করলেন না মেয়র ফিরহাদ হাকিম। এদিন পুরসভায় তিনি বলেছেন, বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি রয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো মানুষ অসুস্থ হলে তাকে সুস্থ করব না, চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্মই তো তাকে সুস্থ করা। সম্প্রতি প্রসূতি এবং স্ত্রীরোগ তথা বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, বিইউইটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা, চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ পরে রোজগার, আশা রাখব 2 দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্যরাও তাই করবেন। এরপর মানিকতলার JN রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার সিদ্ধান্ত নেয়। এদিন পুরসভা থেকে এই প্রসঙ্গে মুখ খুলেছেন ফিরহাদ হাকিম। উত্তর কলকাতার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কোনো হাসপাতাল ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারে, বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়া বন্ধ করতে পারে। বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে, কিন্তু তাই বলে বাংলাদেশের কোনো মানুষ অসুস্থ হলে তাকে আমরা সুস্থ করব না। চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্মই তো রোগীকে সুস্থ করা। যদি চিকিৎসা না হয় এটা আমাদের মানবিকতা বিরোধী, এটা ঠিক নয়। তিনি আরও বলেছেন, কেন্দ্র সরকার যদি ভিসা দেয় তাহলে সেই চিকিৎসা করাতে পারবেন তো, কোনো সমস্যা হচ্ছে বলে আমার জানা নেই। উল্লেখ্য, বাংলাদেশ কাণ্ডের জেরে পর্যটক ভিসা বন্ধ থাকলেও মেডিকেল ভিসা কিন্তু দেয়া হচ্ছে।
বাংলাদেশ নিয়ে বিজেপির হিন্দু মিছিলের পর আজ ওয়াকফ নিয়ে মুসলিমদের সমাবেশ তৃণমূলের। বিজেপি সমর্থক মিডিয়ার কথায় এটা নাকি স্পষ্ট মেরুকরণ। অনলাইন আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালের লোকসভা ভোটের ফলাফলই স্পষ্ট করে দিয়েছিল বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ হয়েছে। তারপর থেকে 2021 সালের বিধানসভা ভোট এবং 2024 সালের লোকসভা ভোটেও সেই ধারা অব্যাহত থেকেছে। গত 3 দিনে কলকাতা শহরে বিজেপি এবং তৃণমূলের কর্মসূচি দেখে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন বঙ্গ রাজনীতি এই মেরুকরণের চক্রবুদ্ধে আটকে গিয়েছে। সেখান থেকে বার করার মতো বিকল্প রাজনৈতিক শক্তি মাথা তোলার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। বাংলাদেশে সন্ন্যাসী গ্রেপ্তারের ঘটনা নিয়ে বিজেপি রাস্তায় নেমেছে। বিজেপির পাশাপাশি হিন্দু সংহতি মঞ্চও গত বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি করেছিল। যে কর্মসূচি কোথাও কোথাও আমিষ চেহারা নিয়েছিল, সেই আবহেই শনিবার কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে রানী রাসমণি রোডে সংখ্যালঘু সমাবেশ করেছে তৃণমূল। যা থেকে এটা স্পষ্ট যে মেরুকরণ বর্তমান এবং ভবিষ্যৎ, যদি না রাজনৈতিক পরিসরে নাটকীয় কোনো পরিবর্তন ঘটে যায়। তিস্তায় পড়ে গিয়েছে যাত্রীবাহী একটা বাস। গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি, মৃতের সংখ্যা কমপক্ষে 4 জন। শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটা বাস গ্যাংটক যাচ্ছিল। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানায় রংপুর কাছে আচমকাই বাসটা খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিকিম এবং কালিম্পং পুলিশ। কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রমণিয়াম টি বলেছেন, উদ্ধার কাজ চলছে। কয়েকজনের মৃত্যুর খবর পেয়েছি, প্রায় 20 জনের উপর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে খবর। দ্রুত বড় ঘোষণার পথে একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের মহানাটকে চাপ বাড়ছে বিজেপির উপর। কোনোভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব পেয়ে সন্তুষ্ট হবেন না একনাথ শিন্ডে, জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ নেতা। দিল্লিতে অমিত শাহের সঙ্গে মহাজুটির 3 বড় নেতার বৈঠকের পর মনে হচ্ছিল এই বুঝি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সাসপেন্স কেটে গেল। হয়তো বিজেপি থেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাবে রাজি হয়ে যাবেন অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে। সেই মতো মুখ্যমন্ত্রীর শপথের দিনক্ষণও এক প্রকার নিশ্চিত করে ফেলা হয়েছিল। কিন্তু হঠাৎ সবটা ভেস্তে দিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এবার শিন্ডে শিবিরের নয়া দাবিতে চাপ আরও বাড়ছে বিজেপির উপর। শুক্রবার সকালে মুম্বাইয়ের মহাজুটির বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু সেই বৈঠকের ঠিক আগে কেন শিন্ডে চলে গেলেন সাতারায় নিজের গ্রামের বাড়িতে? তিনি কি তবে বিজেপির ভূমিকায় অসন্তুষ্ট? তাহলে কি ফড়নবীশের জন্য গদি ছাড়তে রাজি নন একনাথ শিন্ডে? প্রশ্নগুলো ইতিউতি ঘোরাফেরা করছে। শিবসেনা থেকেই এই নিয়ে 2 ধরনের ব্যাখ্যা উঠে এসেছে। শিবসেনা শিন্ডে নেতা উদয় সামন্ত বলছেন, মুখ্যমন্ত্রী অসুস্থ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের দিনেও তিনি অসুস্থ ছিলেন, ঠান্ডা লেগেছে তার, সে কারণেই তিনি গ্রামের বাড়িতে। এর পিছনে আর অন্য কোনো রাজনৈতিক কারণ নেই। অন্যদিকে খানিক অন্য সুরে কথা বলছেন শিন্ডে ঘনিষ্ঠ শিবসেনার নেতা সঞ্জয় শিরাসাত। শুক্রবার তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী আগামী 24 ঘন্টার মধ্যে বড়সড় সিদ্ধান্ত নেবেন। একটা জিনিস স্পষ্ট, তিনি মহারাষ্ট্রের রাজনীতিতে আগ্রহী, মহারাষ্ট্রেই থাকবেন, কেন্দ্রে কোনো মন্ত্রীপদ নেবেন না। সঞ্জয়ের বক্তব্য অনুযায়ী আজকের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলার কথা একনাথ শিন্ডের। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের পরিণতি বেআব্রু হয়ে গেল সরকারি দেওয়া পরিসংখ্যানে। মোদি জমানায় আর্থিক দৈন্য প্রকাশ্যে, বৃদ্ধির হার 2 বছরে সর্বনিম্ন। টানা কয়েক বছর ধরে সবথেকে বড় বিপদ সংকেত কি? মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব। অর্থনীতির কোনো প্রধান চালিকা শক্তিকে মোদি সরকার আসলে গুরুত্বই দেয়নি। আর শুক্রবার তার পরিণতি বেআব্রু হয়ে গেল সরকারি দেওয়া পরিসংখ্যানে। আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির হার সব হিসেব এবং প্রত্যাশা উড়িয়ে দিয়ে বিপজ্জনকভাবে কমে দাঁড়িয়েছে 5.4%। 6%-এর নিচে জিডিপি শেষবার ছিল 2022 সালের তৃতীয় ত্রৈমাসিকে 4.3%। সবে তখন কোভিডের অন্ধকার কাটছে। কিন্তু এখন গত 2 বছরে তো কোনো মহামারী নেই, অভ্যন্তরীণ অশান্তির অজুহাত দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। তারপরও জিডিপি বৃদ্ধির হার এইভাবে কমে যাওয়ায় চরম অস্বস্তি এবং আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। রিজার্ভ ব্যাংক থেকে অর্থমন্ত্রক প্রত্যেকেই দফায় দফায় দাবি করেছিল 6.5 থেকে 7% হতে চলেছে আর্থিক বৃদ্ধির হার। প্রশ্ন উঠছে, তাহলে কেন এই আর্থিক দৈন্য? আমজনতা মূল্যবৃদ্ধির আগুনে নাজেহাল, সঞ্চয় কমছে এবং বেকারত্বের হার ঊর্ধ্বগামী, অথচ কেন্দ্র এই কঠিন বাস্তবের একটাও কিন্তু স্বীকার করেনি। জিডিপি বৃদ্ধি হারের এই বেহাল দশা
আসার অন্যতম কারণ হিসেবে কর্পোরেট মহল এবং আর্থিক উপদেষ্টা সংস্থাগুলো আঙুল তুলেছে প্রধানত দুটো ফ্যাক্টরের দিকে। প্রথমত, গ্রাম এবং শহর দুই ক্ষেত্রেই ক্রয় প্রবণতা কমে যাওয়া এবং দ্বিতীয়ত ডিমান্ড কমে যাওয়ায় সাপ্লাই তথা উৎপাদন মার খাওয়া। প্রশ্ন উঠছে, কর্পোরেট এবং আমজনতাও যা জানে তা সরকার স্বীকার করছে না কেন? শুক্রবার প্রকাশিত সরকারি রিপোর্ট অনুযায়ী কৃষি এবং পরিষেবা সেক্টর ছাড়া অর্থনীতির প্রতিটা বিভাগে বৃদ্ধির হার কমে গিয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর 3 মাসের হিসাবে দেখা যাচ্ছে 2023 সালের ঠিক এই সময়সীমায় কোর সেক্টর সহ খনি থেকে শ্রম দিবস প্রতিটা ক্ষেত্রেই কমেছে বৃদ্ধির হার। তাহলে প্রশ্ন হলো, গোটা অর্থবর্ষের আর্থিক বৃদ্ধির হার কিভাবে 7.5% হবে? রিজার্ভ ব্যাংক এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পূর্বাভাস কিন্তু এটাই ছিল। ভারতের নাক গলানো অনুচিত, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে রয়েছেন দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সংবাদ সচিবের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত হয়নি ভারতের। বিতর্কের মাঝেই এমন দাবি করেছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সংবাদ সচিব শফিকুল ইসলাম। CNN নিউজ 18কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন, কারো কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার চলছে বলেও দাবি করেছেন তিনি। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে না আশ্বস্ত করেছেন শফিকুল। ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে মামলা হয়েছিল বাংলাদেশের হাইকোর্টে, সেই আবেদন অবশ্য খারিজ হয়ে গিয়েছে, কিন্তু ওই মামলাতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইসকনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে তকমা দিয়েছিল। সাক্ষাৎকারে শফিকুল বলেছেন, মামলায় কি হয়েছে আমি জানি না, কিন্তু বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে না। সংখ্যালঘুরা বাংলাদেশে নিরাপদে রয়েছেন। আন্তর্জাতিক স্তরে একটা বিভ্রান্তিমূলক প্রচার চলছে। আমি বিদেশের সাংবাদিকদের অনুরোধ করব তারা যেন বাংলাদেশে এসে পরিস্থিতি নিজের চোখে দেখে যান। এটা সত্যি যে বাংলাদেশের কিছু অংশে অনেক দিন ধরে অশান্তি চলেছে, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমেরিকা যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান, সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই কথা জানিয়েছেন। এই সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডসে গ্রাহাম। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে তিনি বলেছেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন, আর এতে জিম্মি মুক্তির জন্য একটা চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। লিন্ডসে গ্রাহাম আরও বলেছেন, তিনি এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। আমি ইসরায়েলের এবং ওই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান, যুদ্ধ বন্ধ চান। ইসরায়েলি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইসরায়েল সোমার বলেছেন, ইসরায়েল এখনও হিজবুল্লাহর হুমকি প্রতিহত করতে পারেনি। হিজবুল্লাহর বিরুদ্ধে জয় অনেক দূরে। তিনি হিজবুল্লাহকে পুনরায় সংগঠিত করা বন্ধ করতে যে কোনো জায়গায় আঘাত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি জানিয়েছেন, সত্য বিজয় কয়েক দশকে আসার কোনো সম্ভাবনা নেই। নিউজ আউটলেট ইসরায়েল হেয়মকে তিনি বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে পরীক্ষা হবে বাস্তবায়ন এবং অর্জন রক্ষার জন্য। তিনি আরও বলেছেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই হুমকি লেবাননে বা গাজায় ফিরে না আসে, এবং যদি তা হয় আমাদের অবশ্যই ভেতরে ঢুকে আঘাত করতে হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে 6টা এলাকায় বৃহস্পতিবার ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে। তাদের দাবি, দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় সন্দেহভাজন লোকজন হাজির হয়, কেউ কেউ গাড়িতেও আসে। জার্মানির বার্লিনে ইহুদি বিদ্বেষের ঘটনায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। জার্মানির সরকারি সংস্থা ডিপার্টমেন্ট ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সংক্ষেপে রিয়াস, এই তথ্য প্রকাশ করেছে। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে এবছর প্রথম 6 মাসে বার্লিনে ঘটে যাওয়া ইহুদি বিদ্বেষের ঘটনার সংখ্যা 2023 সালের সারা বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে। জার্মানির সরকারি সংস্থা ডিপার্টমেন্ট ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন রিয়াসের তথ্য অনুসারে জার্মানির রাজধানী বার্লিনে প্রতিদিন গড়ে 8টা ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ এই সংখ্যাটা 1383টা স্পর্শ করেছে। 2023 সালে এই সংখ্যাটা ছিল 1270। রিয়াস 2015 সাল থেকে এই ধরনের ঘটনা নথিভুক্ত করার পর থেকে এবছরের সংখ্যাটা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এবছর জানুয়ারি এবং জুনের মাঝে দুটো গুরুতর সহিংসতা এবং 23টা আক্রমণের খবর পাওয়া গিয়েছে। রিয়াসের তথ্য অনুসারে এর বাইরেও 37টা নির্দিষ্ট সম্পদের ওপর হামলা, 21টা সমাধিস্থল সম্পর্কিত হামলা, 28টা হুমকি এবং
240টা নিপীড়নমূলক আচরণের ঘটনা ঘটেছে। লন্ডন থেকে বাংলাদেশে ফিরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির দায়িত্ব নিতে পারেন বলে জোর আলোচনা শুরু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের সাথে দেখা করতে ব্রিটেন রওনা হওয়ার পরেই এই আলোচনা জোরদারভাবে শুরু হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ। তার পুত্র তারেক রহমান গত কয়েক বছর ধরে বিদেশে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামলায়, মদত এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তারেকের জেলের সাজা হয়েছিল। গ্রেপ্তারি এড়াতে তিনি আর বাংলাদেশে ফেরেননি। এই পরিস্থিতিতে কার্যত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দল পরিচালনা করছেন। গত 5ই আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আয় বহির্ভূত সম্পত্তির মামলায় সাজার আদেশ স্থগিত করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে তারেকের ক্ষেত্রেও একই নীতি নেওয়া হতে পারে বলে সেদেশের কয়েকটা সংবাদ মাধ্যমের দাবি। এই পরিস্থিতিতে খালেদা পুত্র দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নিতে পারেন বলে জল্পনা রয়েছে। সেই জল্পনাই আরও উস্কে দিয়েছে ফখরুল ইসলাম আলমগীরের লন্ডন যাত্রা। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।